This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূপগুড়িতে অমৃত জল প্রকল্পের টাকা অথই জলে। তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বাড়ি বাড়ি পাইপ বসলেও জল আসে না, কোথাও জল পড়লেও তা দুর্গন্ধযুক্ত। ৫৫ কোটির প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ। বাড়ি বাড়ি পানীয় জল না পৌঁছলেও গুনে গুনে দিতে হয় জল কর। ভোটের আগেও জল নিয়ে প্রচার চালিয়েছিল তৃণমূল। কোথায় গেল প্রকল্পের কোটি কোটি টাকা? তৃণমূলের ক্ষমতা যেতেই তছরূপের হিসেব চান স্থানীয়রা। ধূপগুড়ি পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ড এই চৌকিদারটারি গ্রাম, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, ধূপগুড়ি পৌরসভার তরফে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্পের সূচনা করা হয়েছিল, অমৃত জল প্রকল্প। আর সেই জলের টাকা পুরোটাই জলে গিয়েছে, এমনটাই দাবি এলাকাবাসীর। এই কথা আমরা বলছি না, এখানকার বাস্তব ছবি সেই কথা বলছে। এই যে আমার পাশে এই যে জলের পাইপলাইনে আজও জল পড়েনি। প্রায় ১ বছরের বেশি সময় হয়ে গেল অভিযোগ জানানোর পরেও সেই অভিযোগের কোনো সুরাহা হয়নি। ১০ বছরের বেশি সময় আগে এই জলের পাইপলাইন বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছিল। ধূপগুড়ি পৌরসভার ১৬টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর কাজ শুরু করে পৌরসভা। তারপর পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসক দায়িত্বে আসেন, তারপরেও সেই সমস্যার সমাধান হয়নি, যার ফলে ক্ষোভে ফুঁসছে মানুষ। সরকারের বদল হয়েছে, তাই সকলে চাইছে দ্রুত এই দুর্নীতির তদন্ত হোক এবং বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হোক। এখন দেখার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নেয় বা রাজ্য সরকার এই বাড়ি বাড়ি জল পৌঁছানোর প্রকল্প নিয়ে কি ধরনের পদক্ষেপ নেয়। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, টিভি 9 বাংলা। ৪-৫ বছর পাইপ বসানো হচ্ছে, জল কিন্তু ২-৩ বছর থেকে পাই। প্রথম কি পেয়েছিলেন? প্রথম পাইছি, যখন এদিকে আবার নতুন করে বসেছে তখন থেকে বন্ধ। তখন আমরা কইছি যে বন্ধ করে দিলেন, এখন জল কোথায় পাবো? কোথায় এগুলো কমপ্লিট হবে তখন জল ছাড়বে। কই এখনো ট্যাঙ্কিটা কোথায় আছে? ট্যাঙ্কিটা ৩-৪ বছর তো হয়ে গেল, মানে লকডাউনের সময়, তার আগে। সেই জল কি বাড়িতে পৌঁছায়? আমার বাড়িতে তো কোনোদিনই পৌঁছায়নি জল। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বাগুইআটিতে প্রমোটার মারধর ও তোলাবাজিতে ধৃত দাপুটে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ছায়া সঙ্গী গ্রেফতার অমিত চক্রবর্তী ওরফে ননি। তাকে আজই আদালতে পেশ করা হবে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। আমরা অবশ্য আরেকটু ডিটেলে জানবো এখনো পর্যন্ত এই অমিত চক্রবর্তী সম্পর্কে কি কি তথ্য সামনে আসে। রঞ্জিত আমাদের রিপোর্টার রয়েছেন। রঞ্জিত, দেখো, অমিত চক্রবর্তীকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে বাগুইহাটি থানার পুলিশ। তুমি জানো ২০২৫ সালে বাগুইহাটি রঘুনাথপুরে যে প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া এবং রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার অমিত চক্রবর্তী, অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ একসময়ের ছায়াসঙ্গী এবং দেবরাজ চক্রবর্তীর দানার। এই অমিত চক্রবর্তীর মাধ্যমে এই দেবরাজ চক্রবর্তী বিভিন্ন জায়গা থেকে তোলা আদায় করত। সেই তোলার টাকা দেবরাজ চক্রবর্তীকে পৌঁছে দিত এই অমিত চক্রবর্তী ওরফে ননি, এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে বাগুইহাটি থানার পুলিশ। মূলত তোমাকে জানিয়ে রাখি যে রঘুনাথপুরের ব্যবসায়ী প্রমোটার যে কিশোর হালদার, তাকে মারধরের অভিযোগ এবং তোলা চাওয়ার ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, এবং ৩ লক্ষ টাকা দেওয়ার পরে সেই প্রমোটার আর তোলার টাকা দিতে অস্বীকার করে। পরবর্তীতে সদলবলে গিয়ে উপস্থিত হয়, অর্থাৎ যে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার সদলবলে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে তুমি নজর রাখো। চাঁদদানিতে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা কিশোর কেওট। কিশোরকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ। তার বিরুদ্ধে জুট মিলে শ্রমিকদের নিয়ে অশান্তির চেষ্টার অভিযোগ। এর আগেও জুট মিলে অশান্তি, মিলের গেট আটকে আন্দোলনের অভিযোগ ছিল কিশোরের বিরুদ্ধে। চন্দননগর পুলিশ সূত্রে খবর, ওই শ্রমিক নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সব ক্ষতি দেখছে পুলিশ। আবারও পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা। পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া। গঙ্গারামপুরের ফুলবাড়ি থেকে গ্রেফতার আরও এক অভিযোগ, পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নেওয়া হয়। চাকরি প্রার্থীর আসল নথিও আটকে রাখার অভিযোগ। জেলা পুলিশের বিশেষ অভিযানে কুমারগঞ্জ থেকে ধরপাকড়। চক্রে আরও কারা জড়িত তদন্তে পুলিশ। তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ তারা পেয়েছে, বিশেষ করে কনস্টেবলের চাকরির নাম করে বিভিন্ন জনের কাছ থেকে সম্ভবত তারা টাকা তুলেছিল।
লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূলের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরির নাম করে টাকা তোলা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে, বিজেপির আমলে সেটা হবে না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অপরাধের বিরুদ্ধে অ্যাকশন মোডে পুলিশ। গুড়াপের পর এবার ধনেখালিতে গ্রেফতার 3 তৃণমূল নেতা। 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযোগ বিজেপি কর্মীদের মারধর, বাড়ির দোকান লুট, খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে। ধৃতরা হলেন অভিমন্যু রায়, তৃণমূল বুথ সদস্য সুশান্ত রায় এবং বুথের তৃণমূল যুব সভাপতি সাহেব সরকার। রিভলভার দেখিয়ে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়নায় গ্রেফতার 2 তৃণমূল কর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন আইএনটিটিইউসির ব্লক সভাপতি শেখ ইসমাইল। কয়েক মাস আগে বিজলনায় এক ব্যক্তির থেকেই তোলা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল পুলিশ। বদলের বাংলায় জেলে যেতে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে। এবার পুলিশের রেজাল্টে ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বসু। ভোটের ফল ঘোষণার পর ক্যানিংয়ে গুলি চলে, আর সেই ঘটনাতেই নাম জড়ায় তৃণমূল নেতার। এবার কলকাতা থেকে গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা অরিত্র বসু। তখন কিন্তু শৈবাল লাইনি এই ক্যানিংয়ে থাকবে না, তিনি সোনারপুর থাকবে। কিন্তু 4 তারিখ এই ক্যানিংয়ের জনগণ এই বাস স্ট্যান্ডে থাকবে। প্রত্যেকটা কথার রেকর্ডিং আমাদের কাছে তোলা আছে। ক্যানিং বাস স্ট্যান্ডে রেকর্ডিং চালাবো আর ক্যানিং ছাড়া করবো। এই বিশ্বাসঘাতক, এই তোলাবাজ, এই বিজেপিকে 4 তারিখ ক্যানিং ছাড়া করবো, কথা দিয়ে গেলাম। তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর সবাই দুর্নীতির প্রতিমূর্তি, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতির মেম্বার, এরা সমস্ত দুর্নীতি এবং অত্যাচারের একটা প্রতিমূর্তি, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতেতে স্পেশাল অডিট করাবো, সব পঞ্চায়েতগুলোতে স্যাম্পল সার্ভে করে। সেখানে যে দোষী পাওয়া যাবে সে পঞ্চায়েত মেম্বার প্রধান থেকে আরম্ভ করে অফিসার থেকে বিডিও পর্যন্ত সব জায়গায় হাত পৌঁছাবে। রং না দেখে পুলিশি পদক্ষেপ। খানাকুলে গ্রেফতার বিজেপি নেতা। ভোট পরবর্তী অশান্তিতে নাম জড়ানোয় গ্রেফতার বিজেপি নেতা। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দলুই গ্রেফতার। ফল প্রকাশের পর তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থল পরিদর্শনেও যায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তদন্তে নেমে বিজেপি নেতা অনুপ দলুইয়ের যোগ পায় পুলিশ, আর তারপরই অ্যাকশন পুলিশের। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার বিজেপি নেতা। এবার আপনাদেরকে একটা স্টেডিয়াম দেখাবো। ভাবতেই পারেন যে স্টেডিয়াম আবার আলাদা করে দেখানোর কি আছে। এই দেশের স্টেডিয়াম নয়, তৃণমূল নেতার স্টেডিয়াম। হ্যাঁ, ঠিকই শুনছেন, বীরভূমে তৃণমূল নেতার নামে একটা আস্ত ক্রিকেট স্টেডিয়াম। কোটি কোটি টাকায় স্টেডিয়াম বানিয়েছে তৃণমূল নেতা মহিম শেখ। কি নেই সেখানে দেখুন, অত্যাধুনিক ক্লাব হাউস থেকে জিম, ড্রেসিং রুম, সবুজ গালিচার মতো ঘাসে ঢাকা মাঠ, একাধিক পিচ। স্টেডিয়ামের ভিতরেই রয়েছে বড় সড় সুইমিং পুল। দিকে দিকে তৃণমূল নেতাদের বিলাসবহুল বাড়ির খোঁজ মিলছে। এবার একটা আস্ত স্টেডিয়ামের খোঁজ। না, তিনি না সাংসদ, না বিধায়ক, নিদিন পক্ষে কাউন্সিলরও নন। সাধারণ চুনোপুটি তৃণমূল নেতারই এত বৈভব, এত টাকার সোর্স কি? কোন টাকায় নিজের নামে এত বড় স্টেডিয়াম? ক্রিকেট প্রেমী 2009 থেকে একটু একটু করে স্টেডিয়াম তৈরি করেছেন, দাবি তৃণমূল নেতার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সদাইপুর থানার অন্তর্গত গুমসীমা গ্রামে। আর এই গুমসীমা গ্রামেই রয়েছে একটি বিশাল বড় স্টেডিয়াম, শেখ মহিমের সেই স্টেডিয়াম। এবং সেই স্টেডিয়ামের ছবিটা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব। যে বিশাল যেই স্টেডিয়াম, তার দাবি অনুযায়ী বড় বড় সব প্লেয়াররা নাকি এখানে খেলে গিয়েছেন। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম, এবং এই স্টেডিয়াম তৈরির পেছনে রয়েছে কিন্তু কয়েক কোটি টাকার খেলা।
তার ব্যক্তিগত উদ্যোগে বানানো খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগের পেছনে যে টাকা খরচা হয়েছে, এই যে তৃণমূল নেতা সাথে সাথে ক্রিকেট প্রেমী বলে নিজেকে দাবি করছেন মঈম শেখ, তার এই টাকা এলো কোত্থেকে সেই উৎস জানতেই কিন্তু আমরা গিয়েছিলাম এই গুমসীমা গ্রামে, এবং সেখানে গিয়ে তিনি জানাচ্ছেন তার একাধিক ব্যবসা রয়েছে। তার দাবি পাশাপাশি তিনি তৃণমূলেরও নেতা, তাকে দাঁড় করানো হয়েছিল। স্থানীয় যারা তৃণমূলের নেতৃত্ব বা জেলার নেতৃত্ব তাকে নাকি বলেছিলেন পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে, তিনি দাঁড়িয়েছিলেন, তারপর থেকেই তিনি নেতা হয়ে উঠেছেন। এবং এই কোটি কোটি টাকার খেলার পেছনে কি তৃণমূলের কাটমানি রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। এটা অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে লেগেছি 2009 সাল থেকে। 9 সাল থেকে একটা ছোট্ট করে একটা মানে মাঠের মতো ছিল। তারপরে আমরা এই পাশে যে জমি জায়গাগুলো ছিল সেখান থেকে মাটি ভরাট করে আস্তে আস্তে এই এত বড় একটা স্টেডিয়ামের রূপ নেয়। মোটামুটি 14-15 সালে এটা মোটামুটি স্টেডিয়ামের রূপ নেয়। কিছুটা জমি আমাদের আগে থেকে ছিল আমার দাদাদের বাবার, আর বাকি জমিগুলো আমরা সব আস্তে আস্তে কিনেছি অনেকজনের কাছ থেকে, কেউ দানও করেছে। আমাকে উপনির্বাচনে 15 সালে দাঁড় করায় এবং পঞ্চায়েত সমিতিতে। তারপরে আমি ওই প্রতিনিধি হিসেবেই ছিলাম। টাকাটা তো আমরা টোটালি মানুষের স্বার্থের জন্য, মানে এরিয়ার ভালোর জন্য, এবং এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠবে, তারা ভালো জায়গাতে খেলবে, এই আশা রেখে তো আমাদের চিন্তাধারা আছে। আমরা ব্যবসা করি, অনেক পরিশ্রম করেছি, আমার নিজের ইটভাটা আছে, কন্ট্রাক্টরি ব্যবসা করি, এবং বিভিন্ন রকম টুলের সাথে আমি টুল গেট যেগুলো চলে সেগুলোর সাথেও অনেক সব পার্টনারশিপে আছি। তো সেই সূত্রে ওই ধরনের আমার বিজনেস হচ্ছে, আদার্স এমনি কোনো ব্যবসার সাথে আমি যুক্ত নাই।